অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের চিকিৎসায় কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তবে অ্যান্টিবায়োটিকের যত্রতত্র ব্যবহার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ না করা এবং সেই সাথে ডোজ কমপ্লিট না করার কারণে কিন্তু অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্স কিন্তু অনেকটাই বেড়ে যাচ্ছে। আজকের আলোচনায় আমরা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত কথা বলার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে এখন টিভি নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতনে। আমি নুসরাত দীপা, যা আপনাদের সঙ্গে রয়েছি। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে চিকিৎসায় অ্যান্টিবায়োটিকের সঠিক ব্যবহার ও অপব্যবহারের ঝুঁকি। আর আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন মেজর ডক্টর খোরশেদ সামাদ, মেডিসিন বিশেষজ্ঞ, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ। স্যার, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। জি, ধন্যবাদ। স্যার, যেটি প্রথমেই বলছিলাম যে কোনো ধরনের অ্যান্টিবায়োটিকের আমরা কিন্তু ব্যবহার করে থাকি সাধারণত ব্যাকটেরিয়া জনিত যে সংক্রমণ হয়ে থাকে তার চিকিৎসার ক্ষেত্রে, কিন্তু বর্তমানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্স কিন্তু ছোট শিশু থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ যারা রয়েছে প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু বেড়ে যাচ্ছে। প্রথমে আপনার কাছে একটু জানতে চাইবো যে এই অ্যান্টিবায়োটিক বলতে আসলে কি বোঝায়? জি, ধন্যবাদ। আপনার প্রশ্নটি খুবই প্রাসঙ্গিক। অ্যান্টিবায়োটিক এই নামের ভেতরে তার অর্থ লুকিয়ে আছে দুটো অংশ, অ্যান্টি আর বায়োটিক। অ্যান্টি হচ্ছে যে এগেইনস্ট, বলি না আমরা, তার অ্যান্টি দল। আর বায়োটিক হচ্ছে বায়োস, মানে অণুজীবের বিরুদ্ধে। আর একটু সহজ করা যাক, আমাদের চারিপাশে কিছু অণুজীব ঘুরে, আমরা এটা চোখে দেখতে পাই না, মাইক্রোস্কোপের নিচে দেখতে পাই। তো এই সময়কালে তথ্য প্রযুক্তির যুগে আমরা কত কিছু অণুজীবের নাম শুনে ফেলেছি, যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া, স্পাইরোকেট। এক একটার এক এক ধরনের গঠন এবং এক একটা এক এক ধরনের কাজ করে। প্রকারান্তরে এই সবগুলি অণুজীবী আমাদের দেহে মূলত ক্ষতি করে। আমাদের শরীর প্রতিনিয়ত এই অণুজীব পায়। কিভাবে পায়? ধরেন আমি এক জায়গা থেকে এখানে এসেছি, তো ধুলা বালির ভেতর দিয়ে আমার শরীরে ঢুকেছে। আমরা 3 বেলা খাই, 3 বেলা খাওয়ার ভেতর যত সাবধানতা অবলম্বন করি না কেন সাদা চোখে, তারপরও আমাদের এই অণুজীব খাবারের ভেতর দিয়ে ঢোকে। আমরা এই জায়গাটা যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকি না কেন কিছু ঢোকে। তার মানে আমরা দেখতে পাচ্ছি অণুজীব প্রতিনিয়তই ঢুকছে শরীরে, মানে ব্যাকটেরিয়া, ভাইরাস। এখন তাহলে প্রশ্ন আসলো, এই যে অণুজীব ঢুকছে, এতে আমাদের শরীরটা আক্রান্ত হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আক্রান্ত হচ্ছে না। আবার কখনো কখনো আক্রান্ত হচ্ছে না। আমাদের শরীরে একটা রোগ প্রতিরোধ ক্ষমতা আছে। যে অণুজীবটা ঢুকুক না কেন, তাকে প্রতিরোধ ক্ষমতা ভেঙে যদি দেয় তাহলে আমরা সুস্থ থাকি। আর যদি অণুজীবের কাছে দেহ পরাজিত হয়, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা, তাহলে আমরা আক্রান্ত হই। আপনি একটা অসুখের নাম বলেছেন, ধরা যাক কোভিডের কথা বলেছেন, বা আমরা ধরা যাক সময়কালে হামের কথা, ধরা যাক সময়কালে ডেঙ্গুর কথা। এই রোগ জীবাণুগুলি যে আমাদের শরীরে ঢোকে, আমাদের শরীর যদি প্রতিরক্ষা ফেইল করে, তারা যখন আপার হ্যান্ড নেয়, জিতে যায়, তখন আমাদের শরীর আক্রমণ করে। কারণ আমি নিশ্চয়ই চাইবো না যে অণুজীবটা ঢুকেছে সেটা আমার শরীরে থাকুক। তাহলে চিকিৎসক হিসাবে আমরা চাচ্ছি ওই অণুজীবকে মেরে ফেলতে, অথবা তার প্রজননকে বন্ধ করে দিতে। এর ভেতরে সবচেয়ে কমন, সবচেয়ে বেশি পাওয়া যায়, প্রতিনিয়তই আমরা পাই, তার নাম হচ্ছে ব্যাকটেরিয়া। তাহলে এই ব্যাকটেরিয়াকে মেরে ফেলতে অথবা তার প্রজনন থামাতে যে ওষুধটা ব্যবহার করি, তার বিরুদ্ধে, ব্যাকটেরিয়ার বিরুদ্ধে অ্যান্টিব্যাকটার অথবা অ্যান্টিবায়োটিক। আচ্ছা, সেক্ষেত্রে কি আমরা বলতে পারি যে ভাইরাস জড়িত যে সংক্রমণ হয় সেক্ষেত্রে কি অ্যান্টিবায়োটিকের ব্যবহারটা করা হয়? যে নিশ্চয়ই, এইটা হচ্ছে যে দুর্ভাগ্য। তাহলে পারে ভাইরাস কোনগুলি সেগুলি একটু প্রাসঙ্গিক। এই যে সময়কালে যে আলোচনা আমরা একটু আগে করলাম, হাম, ডেঙ্গু, চিকুনগুনিয়ার কথা শুনেছি, আর কোভিড, তো আমাদের সভ্যতাই প্রশ্নবিদ্ধ হয়ে গিয়েছিল যে সভ্যতা টিকবে কি টিকবে না। এইগুলির কাছে আমাদের খুব অসহায় মনে হচ্ছে। দেখেন, এই যে হাম, এতগুলো শিশু মারা গেল এবং হাজার হাজার শিশু আক্রান্ত হয়েছে, সেখানে কিন্তু লেখা হচ্ছে যে কোনো ভালো চিকিৎসা হচ্ছে না। আবার কোভিডে আমি একটু আগে বলেছি যে প্রায় সভ্যতা প্রশ্নবিদ্ধ হয়েছিল। ডেঙ্গু আমরা মানে আশানুরূপ পাচ্ছি না, প্রত্যেক দিন সংবাদ শিরোনাম, প্রত্যেক দিনই কেউ না কেউ মারা যাচ্ছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি চিকিৎসা বিজ্ঞান অসহায়। কিন্তু অ্যান্টিবায়োটিক তার যে অণুজীবের বিরুদ্ধে কাজ করে, এটা যদি অন্য কোনো সমস্যা না থাকে তাহলে খুব সমভাবে কার্যকরী। কিন্তু অদ্যাবধি যে অসুখগুলি বলা হলো, এছাড়া আরও কিছু নাম আমি বলতে পারি, সবাই আমরা জানি। এইডস, তার অণুজীবে, তার এর নাম হচ্ছে হিউম্যান ইমিউনো ভাইরাস, তাহলে এটাও ভাইরাস। তাহলে এইগুলির বিরুদ্ধে অ্যান্টিভাইরাল ড্রাগ আছে। কিন্তু ব্যাকটেরিয়ার বিরুদ্ধে যদি অ্যান্টিবায়োটিক বেশ কার্যকরী, কিন্তু অ্যান্টিভাইরাল ড্রাগ অদ্যাবধি
চিকিৎসক কেন চিকিৎসা বিজ্ঞানী খুব বেশি আশাপ্রদ নয় আচ্ছা। তার চিকিৎসার ব্যাপারে। সেই জন্য এই কথাটা বলা হয় অদ্যাবধি কোভিডের কোনো চিকিৎসা নাই, সাদা দাগে হামের কোনো চিকিৎসা নাই, কোভিডের কোনো চিকিৎসা নাই, ডেঙ্গুর কোনো চিকিৎসা নাই, আরও অসংখ্য নাম আমি বলতে পারি, যেটা এটুকুই প্রাসঙ্গিক। এগুলি কেন চিকিৎসা নেই? কারণ এটা অ্যান্টিভাইরাল ড্রাগগুলি সেইভাবে ইফেক্টিভ না। সেক্ষেত্রে বিকল্প কি চিকিৎসা রয়েছে তাহলে? হ্যাঁ, সেই ক্ষেত্রে বিকল্প এইটুকু আমরা একটু যুক্ত করে নেওয়া প্রাসঙ্গিক। অনেকেই বিশেষ করে সেলফ মেডিকেশনে, আমরা এই আলোচনা হয়তো আরও পরে ঢুকবো, নিজেই থেকে কারো কারো ওষুধ খাওয়ার প্রবণতা আছে। তো এই ক্ষেত্রে যে ওষুধটা আমরা বিভ্রান্ত হয়ে যে একটা খাই, সেটা হচ্ছে মূলত অ্যান্টিবায়োটিক। ছিল তো আসলে ভাইরাস, তার বিরুদ্ধে একটু আগে আমি আলোচনা করলাম অ্যান্টিভাইরাল ড্রাগ। তাহলে অ্যান্টিবায়োটিক কোনোভাবেই এই 4টা অসুখ বা কোনো ভাইরাস অসুখজনিত অসুখ পর কোনো কাজ করবে না। তাহলে কি চিকিৎসা বিজ্ঞান অসহায়, কিছুই করবে না? প্রকারান্তর আসলে তাই। নাহলে ওই যে কোভিড চিকিৎসা কিন্তু আমরা জানি না, কিন্তু ভ্যাকসিনেশন আসার কারণে সেটার আর হয় নাই। এখন যেরকম হামের কথা বারবার বলা হচ্ছে, কি বলা হচ্ছে যে যারা আক্রান্ত হয়েছে তাদের 90% ভ্যাকসিন দেওয়া হয় নাই, তার ফলে এই হামটা হয়ে গেছে, তার প্রতিরোধ ক্ষমতা ছিল না। কিন্তু যদি হয়ে যায়, এরপরও তো হচ্ছে যে হামের ক্ষেত্রে টিকাটা দেওয়া যেভাবেই হোক না কেন সম্ভবভাবে টিকাটা দেওয়া হয় নাই, তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে, তাহলে এদের হচ্ছে। এখন চিকিৎসাটা দেওয়া হচ্ছে মূলত লক্ষণ ভিত্তিক। ধরা যাক হামের কথাই আমাদের সাদা মাটা মনে যতটুকু জানা আছে সেটুকু আলোচনা করি। যদি জ্বর থাকে তাহলে জ্বরের জন্য যে সমস্ত ওষুধ লাইক প্যারাসিটামল সেটা আমরা দিতে পারি। ঠান্ডার জন্য যে ওষুধগুলি আমরা সাধারণত জানি এবং এভাবে ওষুধ খেতে কোনো মানা নাই, OTC ড্রাগ অর্থাৎ প্রেসক্রিপশন ব্যতিরেকে খেতে পারে, তারা হলো অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ, হিস্টাসিন, ফেক্সোফেনাডিন এই জাতীয় ওষুধ খেতে পারে। এর বাইরে ধরেন যদি কোনো বিশেষ জটিলতা হয়, তখন সেটা চিকিৎসক তার জটিলতা বুঝে সুনির্দিষ্ট চিকিৎসা দেন। সাধারণত হামে অসুখ মারা যায় না, হাম থেকে জটিলতার কারণে ওষুধ মারা যায়। তাহলে চিকিৎসক যেটা কাজ করেন সেটা হয় হাসপাতালে ভর্তি রাখেন, অথবা নিজেই ক্লিনিক্যালি জাজমেন্ট করেন যে তার কোনো জটিলতা হচ্ছে কিনা। আমি হামের প্রসঙ্গটা আবার টানি। হামেই ধরেন এর থেকে জটিলতা 2-3 রকম হতে পারে। একটা হলো গ্যাস্ট্রোএন্টারাইটিস, মানে পরিপাক তন্ত্রের প্রদাহ, গ্যাস্ট্রোএন্টারাইটিস। তো এইটার জন্য যে চিকিৎসা, তখন ডাক্তার ওই চিকিৎসা দেন। তার জটিলতা হিসেবে নিউমোনিয়া হতে পারে, তাহলে নিউমোনিয়া যে হয়ে যদি যায় তাহলে তার চিকিৎসাটা দেন। আর আল্লাহ না করে সবচেয়ে বড় জটিলতা যেটা বলা হচ্ছে এনকেফালাইটিস, অর্থাৎ ব্রেনের যে প্রদাহ, এটা খুবই আশঙ্কাজনক। তখন হাসপাতাল ভর্তি নেসেসারি ডিমান্ড করে। তাহলে কি স্যার আমরা এটাকে একমাত্র কারণ মনে করতে পারি? কারণ অনেক বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু টিকার কাভারেজ ছিল, অনেক বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু অ্যান্টিবায়োটিক কোর্স কমপ্লিট করা হয়েছে, তারপরও কিন্তু মৃত্যু হার কিন্তু আমরা দেখেছি যে অনেকটাই বৃদ্ধি পেয়েছিল। জি, আমরা সেই জায়গাতেই আছি। মৃত্যুর হার আগে, প্রথম কথা মৃত্যুর হার হচ্ছে ভ্যাকসিনটা চমৎকারভাবে কাজ করেছে, মানে ভ্যাকসিন দেওয়াটা যাদেরকে দেওয়া হয়েছে। আমরা এটা জানি যে EPI, এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন, এখানে 6টা ভ্যাকসিন দেওয়া হয়। অর্থাৎ যে বাচ্চাটা কেবল জন্ম হলো পৃথিবীতে, তার থেকে দ্রুততম সময় আমরা ভ্যাকসিন দিই। প্রোটোকল যেটা নিয়ম, সেখানে বলা আছে যে হামের ক্ষেত্রে 9 মাস বয়স আছে যে শিশু আজকে জন্ম হয়েছে প্লাস 9 মাস, তাকে প্রথম ডোজ দেওয়া হবে, এবং তারপর 6 মাস মানে মোট 15 মাসে দ্বিতীয়টা দেওয়া হবে। এটা যেন কোনো বিভ্রান্তি না হয়, তাদের একটা কার্ড দিয়ে দেওয়া হয়। তো ওই মা বাবারা কোলে কাকে নিয়ে যে EPI সেন্টার আছেন সেখানে আসেন, সেখানে ওই ডোজ লিখে দেওয়া হয় যে আজকে এত তারিখে EPI এ তার এই হামের টিকাটা দেওয়া হলো, সেকেন্ড ডোজ এত তারিখে আপনি আবার আসবেন। এবং প্রায় এলাকায় আমাদের ক্যাম্পেইনটা হয়, এবং ওই ক্যাম্পেইনের কারণে যদি কেউ বাদও যায় তাদেরকে দেওয়া হয়। এবং আপনি শুনে অবাক হবেন যে সাকসেস রেট প্রায় 95%, অর্থাৎ EPI কাভারেজ প্রায় ছিল বাংলাদেশে 95 শিশুর। আর যে 5% থাকলো না, সেটা আবার হার্ড ইমিউনিটিতে কাভার করে। হার্ড ইমিউনিটি কি প্রশ্ন করে চলে আসলো। বলা হচ্ছে কোনো পপুলেশনের যদি 95%ই আমরা ভ্যাকসিনেশনে কাভারে আনতে পারি, তাহলে শতকরাই 100 ধরা যেতে পারে, মানে ওইটা অটোমেটিকলি কাভার হয়ে যাবে। এটাকে হার্ড ইমিউনিটি বলা হচ্ছে। তাহলে প্রশ্ন হচ্ছে তাহলে এই শিশুগুলি কীভাবে হাম হলো? এর উত্তরটা হলো বিগত সময়কালে, অন্তত বিগত বছর এবং ক্ষেত্র বিশেষ তারও আগে, যে কোনো কারণে হোক, আমি ওইটা অনেক তাত্ত্বিক আলোচনা, পলিটিক্যাল আলোচনাও বটে, আমরা এখানে বিজ্ঞান ভিত্তিক আলোচনা করতে আসছি, এর কারণে দৃশ্যমানভাবে দেখা যায় নাই। এতে দোষ 2-3 জায়গাতে। একটা হলো যে শিশুর যে অভিভাবক,
আমি নিঃসন্দেহেই বলবো, যেহেতু তথ্য প্রযুক্তির যুগ, বাচ্চাদেরকে টিকা দিতে হয়, অন্তত আমার সন্তান সম্বন্ধে আমি যেইটাই থাকি না কেন, এইটুকু তো আমাকে জানতে হবে যে আমাকে টিকা দিতে হবে। টিকা সম্বন্ধে বিনা পয়সায় দিচ্ছে, আমার শুধু কোনোভাবে বাচ্চাটা নিয়ে গেলেই হয়ে গেল, তাকে টিকাটা দিয়ে দিবে। তো আমার কার্ডেও তো লেখা আছে। তাহলে এইটুকু আমি অবগত আমি হই নাই, এটা একটা বড় রকম পিতা বা মাতা হিসাবে আমার একটা, আমি বলবো একটা অপরাধ। আর দ্বিতীয় হচ্ছে যে প্রচার মাধ্যম বা যেভাবেই হোক তার কাছে এই তথ্যটা যাওয়ার কথা ছিল, সেটা যে যায় নাই, এটাও একটা অবশ্যই এটা একটা ঘাটতি। সব কিছু মিলে দেখা গেছে যাদের হয়ে গেছে হামটা, তাদের অধিকাংশরই টিকার ভিতরে ছিল না, অর্থাৎ টিকাটা দিলে হবে না, এটাই হচ্ছে মোদ্দা কথা। কিন্তু একটা সময় কিন্তু বলা হয়েছে যে অপুষ্টিগত কারণেও কিন্তু বাচ্চাগুলোর মৃত্যুর সংখ্যাটা অনেক বেশি বেড়েছে। জি, ধন্যবাদ। আপনি সম্ভবত এটা বলতে চাইছেন যে ভ্যাকসিন সবসময় যথেষ্ট না, ভ্যাকসিনটা আবার কার্যকরী হওয়াটাও যথেষ্ট না। ভ্যাকসিনটা যথাযথ কার্যকরী হতে গেলে আরও ইমিউনিটি লাগবে, সেটা ভিটামিন এ ক্যাপসুলটা দেয়। ভিটামিন এও বিনা পয়সা দেওয়া হয় এবং এটাও ক্যাম্পেইন করে দেওয়া হয়, আসো তোমাকে দিতে চাই। বিশেষ একটা দিনও থাকে, সেই দিনে টেলিভিশনে স্পেশাল প্রোগ্রাম করে। আমি এখনও প্রোগ্রাম দেখেছি বিশেষ দিন নির্ভর, এই আরোগ্য নিকেতনে দেখেছি বিশেষ দিন নির্ভর। আমরা সচেতনতা তৈরি করছি, ভীতি তৈরি করছি না অনুষ্ঠানের মাধ্যম দিয়ে। এছাড়া রাষ্ট্রীয়ভাবে প্রচার, প্রোপাগান্ডা, পত্রপত্রিকা, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়াতে জানিয়ে দেওয়া হয় যে তোমার শিশুকে ভিটামিন এ অথবা এই টিকাটা দেওয়া হচ্ছে। টাইফয়েড দেওয়ার দিন শুরু চলে আসছে। তার মানে আমি বলতে চাচ্ছি, প্রচার যন্ত্র, রাষ্ট্রীয় মাধ্যম, এর মাধ্যম দিয়ে সরকার এবং অন্যান্য যারা চিকিৎসা শাস্ত্রকে যারা নির্ভর করে, এনজিও, ব্যক্তিগত পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে, এইভাবে তাদেরকে অবগত করা হয়। আমরা যখন অবগত করব অভিভাবক হিসেবে, অন্তত আমার শিশুটা ঘরে কি আছে, তার কি লাগবে, এটিও পাশাপাশি আমাকে অবগত হতে হবে। অর্থাৎ আমরা তো বলতে পারি যে রাষ্ট্রীয়গতভাবে এবং সামাজিকভাবে, পারিবারিকভাবে, সবভাবেই কিন্তু আমাদেরকে সচেতন থাকতে হবে। আমরা অ্যান্টিবায়োটিক নিয়ে স্যার আরও বিস্তারিত আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি দিচ্ছি। দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনার কাছে এখন একটু জানতে চাইবো, এই যে অ্যান্টিবায়োটিকের যে আমরা বলছিলাম যে অপব্যবহার, যেটি বাংলাদেশে কিন্তু এটার প্রবণতাটা অনেক বেশি বেড়ে গেছে। আপনার কাছে স্যার কি মনে হয় যে এখন তো মানুষ ডাক্তারের পরামর্শ ছাড়াই কিন্তু ফার্মেসি থেকে কিন্তু এই ধরনের মেডিসিন কিনে কিন্তু নিজেরাই নিজেদের চিকিৎসা শুরু করে দিয়েছে? জি, ধন্যবাদ। আপনি যেটা ফোকাস করতে চাইছেন সেটা হলো এই অ্যান্টিবায়োটিকের অপব্যবহার, মানে যেটা ব্যবহার হওয়ার উচিত ছিল না, ব্যবহার হয়েছে কিন্তু খারাপভাবে হচ্ছে, অপব্যবহার। একটা হচ্ছে ব্যবহারই হয়নি, তাও ভালো, যেটা দরকার নাই সেটা না হওয়া ভালো, কিন্তু দরকার নাই সেটা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে অপব্যবহার। এই এতক্ষণ ধরে আমরা যে কথা বলেছি, সেখানে আমরা মূল আর দেখতে পেয়েছি যে ভাইরাসজনিত অসুখগুলিতে ব্যাকটেরিয়ার কোনো, অ্যান্টিবায়োটিকের কোনো ভূমিকা নাই। এটা তো একটা তাত্ত্বিক বিষয়। এখন কোনটা ভাইরাস আর কোনটা ব্যাকটেরিয়া দ্বারা ঘটিত, এটা তো সাধারণ মানুষের জানার কথা না। এটা একটা চিকিৎসা বিজ্ঞানের একটা গবেষণা অথবা চিকিৎসা বিজ্ঞানের একটা প্রতীতি। তাহলে চিকিৎসা বিজ্ঞানের প্রতীতির উপর নির্ভর করে ডাক্তার বা চিকিৎসক নিশ্চিত হন যে এটা ভাইরাস না ব্যাকটেরিয়া, সেই হিসাবে ওনার এই যোগ বিয়োগ। তার মানে আমি বলতে চাচ্ছি যে জটিলতা হয়ে গেলে কোনো ক্রমভাবেই এই সিদ্ধান্তটা নেওয়া যাবে না যে এটা ভাইরাস না ব্যাকটেরিয়া, বা ভাইরাস বা ব্যাকটেরিয়া যাই হোক না কেন, তার প্রেক্ষিতে তাকে কোন ওষুধটা লাগবে কি লাগবে না। কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে যে ঘটনাটা ঘটে, আমাদেরকে জ্বর আসলো, তো জ্বর আসলে বা জ্বর তো আমি জানি আর ডাক্তারের কাছে যাবো, এটা একটা প্রবণতা থাকে। তো সে নিজের থেকেই 2টা প্যারাসিটামল খায়। আর আগে দেখেছে জ্বর আর 2টা কাশি হলে ডাক্তার কি একটা ওষুধ লেখে, ধরা যাক তার নাম এ, ওই এ ওষুধটা সে দোকানে নিজের থেকে যায়, দূর নিজের থেকেই এটাকে হালকা করে দেখে ওষুধটাকে। এখন উনি ওষুধটা যে এ কিনলেন, এটা হয়তো ভাইরাস ঘটিত একটা অসুখ ছিল, তাহলে ওনার এটা কাজে লাগবে না। আমি ঘুরে ঘুরে এক কথাই বলছি। এবং ভাইরাসটা সাধারণত সেলফ লিমিটিং, অর্থাৎ নিজেই নিজেকে শেষ করে দেয়। অর্থাৎ ধরা যাক তার আয়ুষ্কাল 7 দিন, 7 দিন পরে ভাইরাসটা অটোমেটিকলি ভালো হয়ে যাবে। এবং যে ইনফ্লুয়েঞ্জা জাতীয় যে জ্বর, তার এমনি 7 দিন পর ভালো হয়ে যাবে। অর্থাৎ তার এই জাতীয় অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিভাইরাল এর কোনো ওষুধই লাগবে না। আর আমরা কত ওষুধ ভয়ঙ্করভাবে খাচ্ছি। একটা দেখতে পেলাম যে রোগী নিজের থেকেই খায়। তার এই ধারণাটা কোথা থেকে আসছে? একটা হচ্ছে আগেকার তার নিজের অভিজ্ঞতা, 2 হলো এখন তো গুগলের একটা যুগ চলে আসছে। গুগলে উনি যখন প্রশ্ন করেন, উনি সকল তথ্য তো নিশ্চয়ই দিতে পারেন না।
চিকিৎসক, অথবা কী কী প্রশ্ন লাগবে এটাও উনি নিজেও জানেন না। তাহলে গুগলের পার্ট তো খুব মেকানিক্যালি সে ডিল করে, সে শুধু তথ্য দেয়, কিন্তু এই রোগীর বয়সের প্রেক্ষাপটে অ্যান্টিবায়োটিক হেরফের হতে পারে। এবং আমরা যতটুকু জানি সেখানে ওজনটাকেও কিন্তু ঠিক তাই। দেখা হয় যে কত ওজনের তিনি। তাহলে মানে ওজন ভুল হয়ে গেলে তার মাপের ব্যাপার আছে। আমি ধরে নিলাম ওষুধটা ঠিকই উনি ঠিক করে ফেলেছেন গুগল, কিন্তু এই যে ওজনের কারণে মাপ যে ভুল হয়ে গেল, তাহলে কম মাপ হলে আন্ডার মেডিকেশন, আর যদি বেশি ওষুধ দেওয়া হয় তাহলে ওভার মেডিকেশন। দুটোই খারাপ এবং দুটোই ওই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স করবে। আর আরও যে বিষয়গুলি আছে, ধরেন একটা ওষুধ খেতে হয় কি বলে দেওয়া আছে না যে 8 ঘন্টা অন্তর অন্তর 5 দিন, তাহলে এই 8 ঘন্টা অন্তর অন্তর কোনো ওষুধ খাওয়ানো হয়, কখনো 6 ঘন্টা অন্তর খাওয়ানো হয়, কোনটা 4 ঘন্টা অন্তর হয়, কোনটা দিনে একটা খাওয়ানো হয়। এই রোগীর বেলা এটা আসলে কোনটা প্রযোজ্য এটা তো ডাক্তারই নির্ণয় করতে পারবেন। এই যে আবার 8 ঘন্টা দিনে 3 দিন না 5 দিন, এইটাও তো ডাক্তার নির্ণয় করবেন ওই রোগী ভেদে। তার মানে পুরুষ এবং স্ত্রীর বেলা পার্থক্য হতে পারে। আবার ধরেন মেয়েদের লাইফ সাইকেলে যে পরিবর্তনগুলি হয়, তার মিনস্ট্রুয়েশনের বিষয় আছে, তার উনি গর্ভবতী মা কিনা এটা একটা ব্যাপার আছে, উনি স্তন্যদান করেন কিনা একটা ব্যাপার আছে। স্তন্যদান করলে বা গর্ভবতী যদি হন, যে ওষুধটা খাচ্ছেন প্রকারান্তরে ওনার গর্ভের শিশুটাও, অথবা যে স্তন্যপান করছে শিশুটাকে প্রকারান্তরে তাদেরকে দেওয়া, ফলে উনার শরীর কিন্তু সুস্থ, কিন্তু বাচ্চার শরীর অসুস্থ না, বা উনি অসুস্থ কিন্তু বাচ্চা তো অসুস্থ না। তাহলে এই ওষুধটি অসুস্থ না, ভালো মাপের শিশুর পেটে ঢুকে যাচ্ছে। তাহলে এই ছোট্ট বাচ্চা যার অর্গানগুলি এখনো ডেভেলপ হয় নাই, এই ওষুধটা যদি ঢুকে যায় তাহলে তার জন্য যে কি ক্ষতি আনতে পারে, এটা যিনি নিজের মন মতো করে খাচ্ছেন এটা কিন্তু উনি বিবেচনা করছেন না। আর একটা বিষয় হচ্ছে ড্রাগ ইন্টারাকশান, অর্থাৎ ধরেন আপনার সাথে আমি ইন্টারাকশান কিছু নিয়ে শিখছি, তো ড্রাগ ইন্টারাকশান হয় আগের থেকে যদি অন্য কোনো ওষুধ খেয়ে থাকেন এবং নতুন অ্যান্টিবায়োটিক যদি দেয়, এই দুইটা মিলে হয়তো আরও ওই ওষুধকে জটিল করতে পারে। কীরকম? আমাদের দেশে একটা প্রবণতা দীর্ঘমেয়াদী, সেটা হলো যে আমাদের মা বোনেরা জন্ম নিয়ন্ত্রণ বড়ি সেবন করেন। এখন কিছু কিছু অ্যান্টিবায়োটিক আছে বা এই জাতীয় ওষুধ আছে যেটা ওই জন্ম নিয়ন্ত্রণ বাড়ির সাথে কাজ করে দুটোকেই নিষ্ক্রিয় করতে পারে, ফলে ওনার আবার অনাকাঙ্ক্ষিত জন্মধারণও হয়ে যেতে পারে এবং ওই অ্যান্টিবায়োটিক কোনো কাজও না হতে পারে। আবার কিছু কিছু অ্যান্টিবায়োটিক খাওয়ার সময় কিছু উপদেশ দেওয়া হয় যে আপনি অ্যান্টিবায়োটিক যখন খাবেন তখন এই সময় এই কাজটি করবেন না। ধরা যাক টেট্রাসাইক্লিন একটা অ্যান্টিবায়োটিকের নাম, সেই সময় দুধ বা দুগ্ধ জাতীয় কোনো খাবার নিষিদ্ধ, কেননা তাতে ওই টেট্রাসাইক্লিনটা অ্যাবজর্ব হয় না, পেটের ভিতরে থেকে যায়। এই জায়গাটায় আপনার কাছে একটু জানতে চাই বিস্তারিত, যে আপনি যেটা বলছিলেন যে কিছু কিছু ক্ষেত্রে মেডিসিনগুলো বা অ্যান্টিবায়োটিক নেওয়ার ক্ষেত্রে কিন্তু প্রিকশন থাকে। আপনার কাছে কি স্যার মনে হয় আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এই প্র্যাকটিসটা বা এই ধরনের যে নিষেধাজ্ঞাগুলো রোগীদেরকে সচেতন করা হয়? জি, ধন্যবাদ। এটা যেহেতু ক্ষেত্র বিশেষে ডিফার হয়, আচ্ছা, আমি একটু আগে বলছিলাম যে একটা রোগী পুরুষ না মহিলা, শিশু, কিছু অসুখ কোনো ক্রমে শিশুদেরকে দেওয়া যাবে না। ওই যে টেট্রাসাইক্লিনের উদাহরণ আমি দিয়ে শেষ করতে পারিনি, বলেছিলাম যে দুধ বা দুগ্ধজাত যদি খান ওই সময় টেট্রাসাইক্লিন নিতে পারবেন না, কিন্তু টেট্রাসাইক্লিন যেহেতু তাকে নিতেই হবে এবং 7 দিন দুধ না খেলে তেমন কিছুই ক্ষতি হবে না একজন পরিণত মানুষের, তাহলে ওইখানে চিকিৎসক লিখে দেন এই ওষুধ চলাকালীন সময় আপনি দুগ্ধ বা দুগ্ধজাতীয় ওষুধ খাবেন না, খাদ্য খাবেন না। কিন্তু উনি তো নিজের মনে ওষুধটা খেয়েছেন এবং ওই সময় সব অসুস্থ ধারণা করে যে দুধ আর দুগ্ধের জিনিস খেলে আরও বেশি পুষ্টি হবে, তাহলে উনি এটা ভুল করে খেয়ে ফেলেন। আমি বলতে চাচ্ছি এই তথ্য অবগত হওয়া ভালো, কিন্তু সরাসরি চিকিৎসকের কাছ থেকে জেনে নেওয়া ভালো। এবং পাশাপাশি আমি আমার প্রফেশনকেও বলতে চাই আমাদেরও দায়িত্ব হলো সেইটা, যেটা কোনো বাড়তি সতর্কতা আছে, ডাজ অ্যান্ড ডোন্টস আছে, এটা মানবে এটা মানবে না, এটি মুখে বলে দেওয়া এবং প্রেসক্রিপশনে লিখে দেওয়াও আমাদের দায়িত্বের ভিতরে পড়ে। আচ্ছা, যেহেতু আমরা অপব্যবহার নিয়েই স্যার বিস্তারিত আলোচনা করছি, যেহেতু মানুষজন এখন আসলে অতটা সচেতন হয়নি, কিন্তু এটাকে নিয়ন্ত্রণ করার জন্য স্বাস্থ্য অধিদপ্তর বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো ধরনের কি ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে কিনা বা নেওয়া উচিত কিনা? জি, দেখুন, একটা ওষুধ মানুষের পেটে ঢোকে কয়টা লেয়ারে? একটা আমি যেটা বললাম যে সরাসরি আমার ইচ্ছাতে আমি খেয়ে ফেললাম, ওই যে জ্বর টট দেখে আমার কাছে মনে হয়েছে, মানে আমি একটা সাধারণ মানুষ, ধরেন আমার জোর কাশি হয়েছে। 1, 2 হচ্ছে যে আমি আন্ডার প্রিভিলেজ, আমার টাকা পয়সা নাই, আমি খুবই সহজ করে বলছি, জেনারেল প্র্যাকটিসে যখন আমরা চেম্বারে যাই সেই অর্থ দেওয়ার আমার সম্ভব না, আর আমি হয়তো হাসপাতাল অনেক দূরে বা যে কোনো কারণে হোক আমি এই ঝামেলার মধ্যে না যেয়ে ওষুধের দোকানে যাই। ওষুধের যিনি দোকানদার, আমি শব্দটা খুব জেনে বলছি, দোকানদার একটা খুব আপাতভাবে শালীন শব্দ না, কিন্তু দোকানদার বলার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে রেজিস্টার্ড ওষুধের দোকান হচ্ছে 150,000।
তো গড়ে 3 জন করে একটা দোকানে যে কাজ করে, তাহলে 4.5 লাখ এই বিপণনের সাথে জড়িত। এইটা বার্গারের দোকান না যে একটা ভালো লাগলো না আর একটা কিনে না, আলু পছন্দ হলো না তারপরে পটল নিয়ে যান, আপনি তার সাথে চালা নিতে পারবেন। এটা ডাক্তার, একটা বিজ্ঞান। ওই প্রেসক্রিপশানের সাথে কিভাবে হুবহু ওষুধটা দিতে হবে এটা যেন যথেষ্ট জ্ঞান ওষুধ বিক্রেতার অবশ্যই 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 থাকতে হবে। ফলে হয় কি, ওই ওষুধটা যদি না থাকে তাহলে উনি তার মনের মাধুরী মিশায় এমন একটা ওষুধ দেন যেটা ওই রোগে কোনোভাবেই কার্যকরী না, বরং আরও ক্ষতি হয় ক্ষেত্র বিশেষে। এবং তাদের শিক্ষাগত যোগ্যতা একটা বাদ থাকা উচিত, কারণ ওই প্রেসক্রিপশানের অনেক ধরনের জটিলতা আছে ব্যাখ্যার। তো আমরা দেখেছি যে মানে নন ম্যাট্রিকের মতো তাকেও ওষুধের দোকানে বসিয়ে দেওয়া হয়েছে, এটা একটা ক্ষতিকর। এবং ওই যে লিটল লার্নিং যে ডেঞ্জারাস থিং, তাদের কাছে কোনো রোগী যদি অর্থাৎ ওই প্রেসক্রিপশন নিয়ে আসে, তাকে যদি আমি অন্য জায়গাতে পাঠিয়ে দিই, সে ভাবে যে আমার তো তার কাছে শুধু মানি মেকিং, টাকা হাটাই বড় বিষয়, সেটা সে চাইবে না। এবং তার কাছে যে ছোটোখাটো অসুখ আসে এরকম, সে আমি তো জানি ওই যে ডাক্তার লিখছে তার মাথাতে আছে জ্বর সর্দি কাশি, ওই এটা দেয়। ফলে ওই যে ওষুধ বিক্রেতা, আমি শব্দটা বলছি যে এটা একটা অপরাধ। নিজের থেকে অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিবায়োটিক জাতীয় ঔষধ নিজের থেকে অর্থাৎ ঔষধ বিক্রেতা বিপণন করা একদম অপরাধ, শাস্তিযোগ্য অপরাধ। এবং আপনি যেটা বলছেন এটা কীভাবে এটা ভাঙা যায়, তাহলে প্রথমে হচ্ছে আমি একজন সাধারণ মানুষ হিসাবে অসুস্থ হবই, এটা পৃথিবীর ধর্ম। আমাদের জন্ম হয় হাসপাতালে, মৃত্যু হাসপাতালেই মূলত হয় এখনকার দিনে। তার মানে ডাক্তারদের কাছেই হয়, অসুখ হলে আমরা ডাক্তারদের কাছে যাই এবং মৃত্যু হলেও ওই প্রক্রিয়ার ভিতর দিয়ে আসি। তাহলে পারে আমাদের হাসপাতালটাকে উপেক্ষা করা বা চিকিৎসাকে উপেক্ষা করার কোনো অবকাশ আসলে নাই। যদি তাই হয় তাহলে পারে এই জাতীয় অসুখ আমাদের ডাক্তারের কাছে সেবন করা উচিত। দুই হচ্ছে মাথার ভেতরে আমি ঢুকে দিলাম এই অনুষ্ঠানের ভেতর থেকে একটা বার্তা দিতে চাই যে অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ নিজে সেবন করার, আমি কিন্তু 5 বার বলে ফেলেছি এটা নিয়ে, কোনো অবকাশ নাই। আর যারা আমাদের ওষুধ বিক্রেতা ভাইয়ারা আছেন তাদের জন্য একটা বার্তা দিতে চাই, সেটা হলো যে আপনি বা আপনারা এই প্রেসক্রিপশান যেভাবে নির্দেশ করা আছে ঠিক সেভাবে আপনি ওষুধ দিবেন এবং সেভাবে ব্যাখ্যা করে দিবেন। আপনার ব্যক্তিগত পছন্দে ঔষধ দেওয়ার কোনো অবকাশও নাই। এবং ওই যে রোগীর কথা শুনে আপনি 2টা প্যারাসিটামল দিতে পারেন মাত্র, কিন্তু অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ আপনি দিতে পারেন না, পরিষ্কার। যদি দেন, এখন এটা সদাশয় সরকার কিছু নিয়ম করেছে। ধরেন একটা ছোট্ট ওষুধ তো অনেকগুলো বড় বাক্সের ভিতরে থাকে, একটা বাক্সের ভিতরে ধরেন 4টা 10টা 20টা 30টা ইয়ে থাকে, লট থাকে বা ব্যাচ থাকে, তাদেরকে নাম থাকে। এখন যখন ইনি একটা সাধারণ মানুষ কিনতে আসবেন, আমরা কিন্তু তার ভেতরে ঢুকে দেওয়ার চেষ্টা করেছি যে অ্যান্টিবায়োটিক নিজের ইচ্ছা খাওয়া যাবে না। তো উনি কিছু বোঝেন না, উনি এসে বললেন আমার জ্বর কাটিয়ে ওষুধ দেন। তো ওনার সামনে যদি কোনো ওরকম প্যাকেট খোলা হয় যার গায়ে লাল দাগ আছে, তখন উনি বললেন ওই তো লাল দাগটা তো আমাকে ডাক্তার মানা করেছিল এই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে। তাহলে পারে বাক্সে যদি একটা লাল মার্ক থাকে, এটা নতুন যুক্ত করা হচ্ছে, তাহলে উনি বুঝে যাবেন যে এই ঔষধ তার সিদ্ধান্তে খাওয়া যাবে না। 2 হচ্ছে এত কিছুর পরেও যদি আমরা যারা ওষুধ বিপণনের সাথে জড়িত তাদেরকে আমরা উদ্বুদ্ধ করতে না পারি, তখন শাস্তি বোধহয় দেওয়া যেতেই পারে। সেই ক্ষেত্রে শাস্তিরও প্রপোজাল আসছে যে যদি ও নিজের ইচ্ছায় অ্যান্টিবায়োটিক বিক্রি করে তাহলে তাকে বাংলাদেশের প্রচলিত ধারায় 20,000 টাকা শাস্তি দেওয়া হবে। এখন শাস্তি তো আমাদের অনেক আছে, যদি আমরা প্রয়োগ না করি, আজকে যদি এই টকশোর ভেতরেই শেষ হয়ে যায় স্বাস্থ্য আলোচনার ভিতরে, তাহলে এটা কার্যকরী হবে না। এটাকে তৃণমূলের থেকে অধিকাংশ নাগরিক পর্যন্ত তাই হচ্ছে। হ্যাঁ, এটাকে শাস্তিটাকে অন্তত কয়েকটাকে দিতে হবে এবং এটা গণমাধ্যমে আসতে হবে, মানুষ জানবে যে এটা বিপণন আলু পটলের বিপণন না। তখনই এটা যারা বিক্রেতা তারাও ভয়ও পাবে। আমরা এই ভয়টা দিতে চাই যে অপবিজ্ঞান তুমি কখন ব্যবহার করতে পারো না। এইবার আমরা একটু দীর্ঘমেয়াদী চিন্তা করি। এটা করলে তো ওভারনাইট বাংলাদেশ সব কিছু বাদ দিয়ে আমাদের সবাই সচেতন হয়ে গেলাম, তারপর আর করবো না, এটা আমাদের অতি আশা হয়ে যাবে। তাহলে পরে কী করতে হবে, একটু দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে। আমাদের ছোট বাচ্চাদের যে বইগুলিতে আছে পাঠ্যসূচি তারা অবশ্যই পড়বে, সেখানে ধরেন 7ম শ্রেণী থেকে যদি একটা পাতা করে তাদের মতো বোধগম্য করে একটা গল্প চলে, যদি অ্যান্টিবায়োটিক কী, অ্যান্টিবায়োটিকের ব্যবহারটা কী, অ্যান্টিবায়োটিক অপব্যবহারটা কী, 1টা 2টা লাইন, তাহলে ও ক্লাস 7-এ পড়তে বাধ্য থাকবে, কারণ তার পরীক্ষায় আসবে। এবং তাকে ওই প্রশ্নপত্রে তুমি কি বুঝেছো অ্যান্টিবায়োটিক কী, এই প্রক্রিয়ার ভেতর দিয়ে যদি আমরা ইন্টারমিডিয়েট নিতে পারি, তাহলে 7ম 8ম 9ম 10ম 11ম 12ম এরা যখন নাগরিক হবে তখন তার মাথার ভেতর থেকে যাবে এবং তারা একটু সচেতন হবে। তার মানে আগামীর বাংলাদেশকে আমরা অনেক সচেতন স্বাস্থ্য ব্যবস্থা এবং অ্যান্টিবায়োটিকের অপব্যবহার মুক্তভাবে পাবো বলে ব্যক্তিগতভাবে আবার আশাবাদ। স্যার, আমরা অপব্যবহার নিয়ে আরও বিস্তারিত আপনার কাছ থেকে জানার চেষ্টা করব, তবে আরও একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। জি, ধন্যবাদ।
দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আজ আমরা কথা বলছি অ্যান্টিবায়োটিকের ব্যবহার এবং অপব্যবহার নিয়ে। স্যার, আপনার কাছে এখন একটু জানতে চাইবো, যেমনটা আপনি বলছিলেন যে সচেতন হওয়াটা অনেক বেশি দরকার। এক্ষেত্রে আমরা এখন যতটুকু জানি যে প্রত্যেকটা ফার্মেসিতে ফার্মাসিস্ট থাকাটা বাধ্যতামূলক, কিন্তু আমরা বড় বড় হসপিটালে একমাত্র দেখেছি যে সেখানে ফার্মাসিস্ট রয়েছেন, কিন্তু পাড়া মহল্লার যে ফার্মেসির দোকানগুলো রয়েছে সেখানে কিন্তু ফার্মাসিস্ট থাকে না। এটার গুরুত্ব আসলে কতটুকু? অবশ্যই আদর্শগতভাবে একটা ফার্মাসিস্ট থাকা দরকার, কিন্তু বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে যতজন ফার্মাসিস্ট আছেন এবং একটা দোকানকে আমরা একটা আইন করে দিলাম, তার এটা বাস্তবে পরিণত করার কতটুকু বাস্তবতা সেটা আমাকে আবার বুঝতে হবে। একটা দোকানের টার্নওভার, মানে বিক্রি, দোকান যিনি দিয়েছেন তার উদ্দেশ্য তো বাণিজ্যিক, তার দোষে কিছু নাই। ওষুধ তো তাকে বিক্রি করতে হবে এবং তার কিছু প্রফিট মার্জিন থাকবে, মাস শেষে তার একটা লাভ থাকবে। লাভটা তার বিনিয়োগের সাথে একটা সামঞ্জস্যপূর্ণ থাকবে। ওষুধ কোম্পানিতে ওষুধ বিক্রির লাভ কিন্তু খুব সুনির্দিষ্ট এবং দৃশ্যমান, যথেষ্ট পরিমাণে লাভ থাকে। এবং যেহেতু এটা একটা গায়ে এই ম্যানুফ্যাকচার কোম্পানি লেখা থাকে এবং যে ম্যানুফ্যাকচারার কোম্পানি তাদেরকে দেয় তারা একটা সুনির্দিষ্ট তাদেরকে মার্জিন প্রফিট দেয়। এটা একটা সুবিধা আছে, ওষুধ বিক্রি হওয়া মাত্রই উনি একটা প্রফিট পাবেন, অনিশ্চয়তার ভিতরে কিছু না। এবং ও বড় বড় দোকানে যেটা প্র্যাকটিস করে বড় বড় ম্যানুফ্যাকচারার, তার আগে ওষুধ দিয়ে যায়, সেটা বিক্রি হলে যে প্রফিটটা সেটা রেখে বাকিটা তাকে দেওয়া হয়। তাহলে উনি অল্প বিনিয়োগ করে কিন্তু বড় টার্নওভার করতে পারেন, কারণ ওই দোকান তাকে এটা রেখে যাবে না। এখন যেটা সমস্যাটা হলো যে একজন ফার্মাসিস্টকে যদি আমরা সেখানে চাকরি দেওয়া হয় তাহলে তার তো বেতন সে চাইতেই পারে, এবং ওষুধের দোকান তো সার্বক্ষণিক চলে, প্রায় রাতে তাদেরকে খোলা রাখতে হয়। তাহলে এইটা টার্নওভারটা আসলে কতটুকু ফিজিবল সেটা বুঝবার ব্যাপার আছে। যদি দেখা যায় যে সেরকম বড় ডাক, তখন আমরা রোল মডেল ফার্মেসি বলি, মডেল ফার্মেসি, তারা এটা পারে। আমি আর নাম বলছি না, ধরেন একজনের নাম ল, একজনের নাম ক, তো এই ল বা ক তারা এটা পারে বলে তাদের পক্ষে একটা ফার্মেসি রাখা সম্ভব হয়। আপনি যেটা বলেন পাড়ার মোড়ে রাখে না, তাহলে পরে এটা কী করতে হবে, এখানে একটা স্ক্রিনটা অন্তত করতে হবে। স্ক্রিনটাও যে বললাম যে একটা শিক্ষাগত যোগ্যতা একটা প্যারামিটার করে দিতে হবে। ধরা যাক এসএসসি আমি ধরলাম, সে তাকে বিজ্ঞানটা পড়তে হবে, যে ওই আসলে আমি কোনো শিক্ষাকেই অশিক্ষা বলছি না, কিন্তু নিশ্চয়ই ডাক্তারি আমি চারুকলা পড়ে আমি ডাক্তারি পড়তে পারবো না। তো কিন্তু চারুকলা পড়ে মাইকেল অ্যাঞ্জেলো হইতেও হতে পারি আমি, তার মানে আমি বলছি এটা বিশেষায়িত জ্ঞান। তাহলে ডাক্তারি পড়তে গেলে বিশেষায়িত জ্ঞান যেরকম দরকার, ওষুধ বিক্রেতারও তার যতটুকু স্তর তার জন্য তার বিশেষায়িত জ্ঞান দরকার আছে, তাহলে ততটুকু থাকতে হবে। এবং আমাদেরকেও তাদেরকে সচেতনতা করবার জন্য আমাদেরকে তাকে টার্নওভার করে তাদেরকে বিভিন্ন ট্রেনিংয়ে ওয়াকিবহাল করতে হবে। ধরা যাক ঢাকা শহরে আমি মনে করেন যে 50,000 এরকম আছে, তা আমি টার্গেট দিয়ে দিলাম যে তুমি আজকে এই ফার্মেসি থেকে নর্থ সাউথ ভাগ করে দিলাম। তো এখানে এই থানা আছে, এখানে থাকাতে মিরপুর থানা আছে, এদিক থেকে ধরেন গুলশান থানা আছে, এখান থেকে 10 জন, এখান থেকে 10 জন করে যদি এটা রাউন্ড দ্য ইয়ার আমরা ট্রেনিং দিতে পারি হাতে কলমে, এটা অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে অতি আশাজনক বা এটা করে কী লাভ হবে, কিন্তু এটা যে কত সাইলেন্ট কিলিংকে ঠেকাবে এটা আসলে আমাদের অনেক তথ্য নেই। আমি আরও সহজ করে বলি, ধরা যাক কোভিডের সময় বা একজনকে একটা ছুরি মারা হলো, উনি মরে গেলেন সাথে সাথে, এটা একটা দৃশ্যমান খুন। একটা হাসপাতালে ভর্তি আছে, উনি কার্ডিয়াক অ্যাটাক হয়ে মারা গেলেন, এটা খুন, চোখে দেখা যাচ্ছে। কিন্তু অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্সের কারণে যে ব্যাপক মৃত্যু, এটা তো চোখে দেখা যায় না, এটা তো একটা চরমান নীরব ঘাতক, সাইলেন্ট কিলার। ফলে এই যে অ্যান্টিবায়োটিকে মরছে, এইটা আসলে আমাদের সাধারণ মানুষের মাথায় কাজ করে না এবং এই বিষয়টাকে ওনারা গুরুত্ব দেন না। কিন্তু ওই যে সাইলেন্ট কিলার ছাড়া একটা আমি ছুরি মারার উদাহরণ দিলাম, এইটার থেকেও ওইটা কিন্তু আরও দৃশ্যমান এবং আরও ক্ষতিকর। তাই যদি হয় তাহলে পারে এই যে আমাদের পরবর্তী প্রজন্মকে এই যে সাইলেন্ট কিলার থেকে বাঁচাতে গেলে এখন তো কী হচ্ছে, বলা হচ্ছে শিশু, সদ্যজাত শিশু সমস্ত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সে বসে আছে। জি স্যার, এই বিষয়টা আমি একটু বিস্তারিত জানতে চাই যে শিশুটি নবজাতক, তার টেস্ট করে কিন্তু দেখা গেছে যে তার রেজিস্ট্যান্স রয়েছে, এর বিশেষ কোনো কারণ রয়েছে কিনা? সে তো কখনো আসলে মায়ের গর্ভে থাকা অবস্থায় কোনো অ্যান্টিবায়োটিক গ্রহণ করেনি বা জন্মের পরপরই তাকে হয়তো নিতান্ত কোনো কারণ ছাড়া তাকে হয়তো নিতে হয়নি, কিন্তু তার ক্ষেত্রে কেন রেজিস্ট্যান্স হচ্ছে অ্যান্টিবায়োটিকের? জি, সুপারবাগ বলে একটা শব্দ আছে। ওই হাসপাতালে আমাদের যে সদ্যজাত শিশু, আমাদের সংস্কৃতির অংশ হিসাবে আনন্দিত হয়ে তার মামা, তার খালা, তার চাচা, তার ফুপু, তার পিতা তো বটেই, সবাই কোলে নেন এবং এই হাসপাতালে ঢুকবার সময় হাসপাতালে যে প্রোটোকল আছে, তুমি তোমার কাপড়টা বদল করবা, হাত সাবান দিয়ে ধুবা, এইগুলি আমরা না শুনে ওই নতুন সদ্যজাত শিশুকে নেই।
ফলে যে মামাটা রংপুর থেকে ঢাকা মেডিকেল কলেজে এসছেন, অত্যন্ত আবেগ নিয়ে 2টা ডাব নিয়ে আসছেন, তারপর শিশুকে ধরে মামা তুমি কেমন আছো, যে একটা সেলফি তোলেন, উনি যে কি ভয়ঙ্কর ক্ষতি করলেন, ওই রংপুর থেকে তাই ওই রোগ জীবাণুটা নিয়ে এসে তার এই ভাগ্নির কোলে এটা দিয়ে দিলেন। সুতরাং এইভাবেই তারা, অথবা হাসপাতালের ভেতরেও আমাদের যে প্রত্যাশিত পরিষ্কার, সেটা আমাদের লুকানো কিছু নেই। আপনি ঢাকা মেডিকেল কলেজে যান, সলিমুল্লাহ মেডিকেল কলেজে যান, অন্যান্য হাসপাতালে যান, দেখবেন যে মাটিতেই কি ভয়ঙ্কর অবস্থা, বা হাসপাতালে কিছু, এটা রাগ ঢাকের কিছু নাই। কয়েকদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী গেছেন, ওনার সামনে এটা প্রকাশিত হয়েছে, সবাই দেখেছে, আমরা দেখি, আমরা নিজের হাসপাতালে যাই, ভর্তি হয়ে সেখানে কাজ করি। তাহলে এই হাসপাতালকে রোগী বান্ধব করতে হবে যতটুকু আমাদের সম্ভব। ওভারনাইট তো আমি বদলে ফেলতে পারবো না খোল নলচে, কিন্তু যতটুকু সম্ভব অন্তত হাসপাতাল থেকে আমি সুস্থ মানুষ গেলাম, আর সুস্থ থেকে ভালো তো হলামই না, আরও এই ভাইরাস বা ব্যাকটেরিয়া এত জটিল কথা তো আমি সাধারণ মানুষ বুঝবো না, নিয়ে আসলাম, নিয়ে এসে আবার আরেকটা অসুখ বানিয়ে ফেললাম। এটা যেন না হয়, এটাও আমরা হাসপাতালের কাছে একটা নাগরিক হিসেবে প্রত্যাশা করতেই পারি। স্যার, আপনি তো বলছিলেন যে অ্যান্টিবায়োটিকের যে রেজিস্ট্যান্স, সেটার জন্য মৃত্যু পর্যন্ত হতে পারে। তার একটু জানবো যে জটিলতা তার আগে আসলে কি কি হতে পারে? জি, জটিলতা তো আসলে রোগী থেকে রোগী ভিন্ন ভিন্ন হবে, এবং একটা অ্যান্টিবায়োটিক আর হয়তো আরেকটা অ্যান্টিবায়োটিকের জটিলতা তুলনা করা যায় না। সম্ভবত আপনি পার্শ্ব প্রতিক্রিয়ার কথা বলছেন। পার্শ্ব প্রতিক্রিয়া, ধরা যাক টেট্রাসাইক্লিনের আমি একটা উদাহরণ দিচ্ছিলাম বারবার করে। টেট্রাসাইক্লিন যদি ভুল করেই, আমি বলবো, যদি গর্ভস্থ তার শিশু আছে, উদরস্থ শিশু আছে, মা যদি খেয়ে ফেলেন, ভুল ওই যে অনিচ্ছাকৃতভাবে খেলেন। আর আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে পল্লী চিকিৎসক, ওনারা আমাদের সহযাত্রী, সহকর্মী, ওনাদের প্রতি আমার সমব্যথী আমি তাদেরকে। কিন্তু পল্লী চিকিৎসককে কতগুলি প্যারামিটার দেওয়া আছে, যে তুমি এতটুকু চিকিৎসা করতে পারো, এর বেশি পারো না, এই ওষুধ তুমি লিখতে পারো, অ্যান্টিবায়োটিক একটা বা দুটো তুমি পারো, আর পারো না। ধরা যাক আমি কার্ডিওলজিস্ট না, আমি হার্টের এমবিবিএস ডাক্তারি করেছি, অন্য বিষয় ধরেছি, কিন্তু আমি হার্টের সকল চিকিৎসা আমি জানি না, এতে আমার লজ্জার কিছু নাই। তাহলে ওই রকম জটিল আসতে পারে, আমি এটা কী করে রেফার করে দিই। তাহলে পর ওনাদেরকে যে কথাটা বলা আছে, ওনারা অতি উৎসাহ নিয়ে হোক, আর পয়সার কারণে সেটা ওনারাই ভালো বলতে পারে। আমাদের ব্যাপক পরিমাণে দেখি যে পল্লী চিকিৎসক অ্যান্টিবায়োটিক দিয়েছেন যেটা তাদের দেওয়ার কথা না, এবং অ্যান্টিবায়োটিক এরকম ভালো আছে, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, মানে আমি লেম্যান ভাষায় বলি একদম বেশি পোটেন্ট, অর্থাৎ বেশি ক্ষমতাশীল ওই অ্যান্টিবায়োটিক। তাহলে এই এত ক্ষমতাশীল অ্যান্টিবায়োটিক দরকার ছিল না, ফলে যেটা অল্প অ্যান্টিবায়োটিক কাজ করতো সেটা বেশি ক্ষমতাশীল ওষুধ দেওয়ার কারণে আবার অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে। আচ্ছা স্যার, একটু জানবো এই যে শিশুদের ক্ষেত্রে যে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে, তাদের ক্ষেত্রে আসলে ভবিষ্যতে কী ধরনের জটিলতা তৈরি হতে পারে? আমরা অ্যান্টিবায়োটিক ছাড়া কি ট্রিটমেন্ট করতে পারি না? জি, আমরা বারবার করে একই কথা আমার আসছে, সেটা হচ্ছে যে যদি ব্যাকটেরিয়া হয় তাহলে অ্যান্টিবায়োটিক ছাড়া বাকি যত রকম রোগ ওষুধ আছে পৃথিবীতে কোনোটাই কাজ করবে না। এবং ওই যে মৃত্যুটা কিভাবে হলো, মৃত্যু হলো যে অ্যান্টিবায়োটিকটা রেজিস্ট্যান্স হয়ে আছে, আল্লাহ না করে, এখন তার ধরা যাক নিউমোনিয়া হয়ে গেল। তাহলে নিউমোনিয়া ব্যাকটেরিয়া ঘটিত একটা অসুখ, ধরা যাক কি, এমনকি সাধারণ গ্যাস্ট্রাইটিস মানে পাতলা পায়খানা হলো, তার জন্য তো সাধারণ মানে অনেক অ্যান্টিবায়োটিক আছে, কিন্তু যেহেতু তার অ্যান্টিবায়োটিক কাজ করছে না, ডাক্তার যতই তাকে দিচ্ছে কিন্তু কোনো ফলাফল হচ্ছে না। ধরা যাক আল্লাহ না একটা কোনো অপারেশন হলে তার পেট কাটতে হবে বা চোখ কাটতে হবে, হাত কাটতে হবে, কাটার পর এই ক্ষতটা শুকানোর জন্য অ্যান্টিবায়োটিক দিতে হবে, এটা আমাদের সাধারণ জ্ঞান সবার আছে। কিন্তু অপারেশনটা তার লাইফ থ্রেটেনিং, না করলে তার মারা যাবে, তাকে অপারেশন করা হলো, কিন্তু ডাক্তার খুব সুন্দর করে ভাবছে ভালো অ্যান্টিবায়োটিক দিলেন, রোগী খুব সুন্দর নিয়ম মেনে 5 দিন 7 দিন ভরা পেটে খালি পেটে এটা মানলেন, ওষুধ খেলেন, কিন্তু ওই 10 দিনের সময় উনি যখন ফলো আপে আসলেন তখন দেখা যায় ঘা শুকায় নেয়। কি ভয়ঙ্কর ঘটনা! কেন? ওই যে অ্যান্টিবায়োটিক কাজ করে নাই। ফলে এই যে স্যার কাজ করে না, এটার জন্য নিশ্চয়ই নির্দিষ্ট কোনো টেস্ট রয়েছে, সেই টেস্টগুলো আসলে কি কি সেটা সম্পর্কে আরেকটু বিস্তারিত জানবো। আরও একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। স্যার, যেমনটি বিরতির আগে আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কিনা সেটা জানার জন্য নিশ্চয়ই কোনো টেস্ট রয়েছে, সেই টেস্টগুলো আসলে কি কি? জি, এখন ধরেন রেজিস্ট্যান্সের জন্য প্রচলিত যে টেস্টটা সেটা হচ্ছে যে কালচার সেন্সিটিভিটি, সাধারণত রক্ত করা হয়, এটাকে আমরা CS কালচার সেন্সিটিভিটি বলি। এটার রিপোর্ট আসতে কিন্তু এখন যদি আমি রক্তের স্যাম্পলটা দেই, রিপোর্ট আসতে 72 ঘন্টা লাগবে। এটা কোনো যান্ত্রিক ত্রুটি না, এটা সিস্টেমটা তৈরি করবে, এটা কালচার করতে হয়।
এটা সারা পৃথিবীতে 72 ঘন্টা সময় লাগে। হয়তো অটোমেশন করলে বা হয়তো সিস্টেম লস কমালে হয়তো কিছু কয়েকটা ঘন্টা কমবে, কিন্তু রিপোর্টটা নামিত কালচার, অর্থাৎ আমি জমি চাষ করছি, ওই রোগ জীবাণুটা নিয়ে শরীরের মতো একটা পরিবেশ তৈরি করা হয়, সেখানে এটা বপন করা হয়, তারপর সেটা 3 দিন 72 ঘন্টা লাগে, তারপর সেটা ফল প্রকাশিত হয়। এইটা আর কোনো বিশেষ অর্গান যদি হয় সেখানে করা যায়, লাইক মুখের লালাতে হতে হবে, স্যালাইভার কালচার করা যায়, ইউরিনের কালচার করা যায়, স্টুলের কালচার করা যায়। যে অর্গান থেকে এটা দরকার, রোগ পুচ্ছেন ডাক্তার, সেটা স্যালাইভা সেটা কালচার করতে পাঠানো হলো, তাহলে 72 ঘন্টার পরে রিপোর্টটা আসবে। সারা পৃথিবীতে এটা প্রোটোকল। এখন আজকে বড় একটা অপারেশন করা হবে, আমি কোনোভাবে ঠেকাতে পারছি না, আমি বলি ছুরি মারার একটা উদাহরণ দিলাম পেটে, তাহলে আমাকে এখনই অপারেশন করতে হবে রোগীর। আজকে আমি ওই যে মেজর খুশরো যেখানে বলে দিয়েছেন 72 ঘন্টা, তাহলে আজকে কোনো আমি ওষুধ দিব না, 72 ঘন্টা 3 দিন অপেক্ষা করবো, এটি কি বাস্তবসম্মত? না। তাহলে একটা অনুমান নির্ভর যে এইটা তার সেনসিটিভ, এটা তার রেজিস্ট্যান্স, কতগুলো অণুজীব, কত একটা, তাকে ওই অনুমান নির্ভর একটা ইম্পেরিক্যাল ট্রিটমেন্ট বলে আমরা এটা দিতে বাধ্য হই, বা সারা পৃথিবীতে এভাবেই চলে। তখন ওই রিপোর্টটা যখন আসে তখন ডাক্তারের যে অনুমানটি ছিল সেটি যে সবসময় ঠিক হবে এমন কোনো কথা নাই। তাহলে যার যা সেন্সিটিভ তার বদলে ভুল আসলো, ফলে চিকিৎসাটা কিছু করা গেল না। 1, 2 হলো দৈনন্দিন জীবনে, ধরেন আপনি যদি আউটডোর ঢাকা মেডিকেল কলেজে আসেন, তাহলে এই গলা নাক কান বিভাগে আপনি যান, ধরেন গলায় ব্যথা, সর্দি, কাশি এগুলি, আর যদি আমরা কালচার করতে পাঠাই তাহলে এই যে ব্যাপক রোগীর যে টার্নওভার হবে, এটা নেওয়ার মতো লোড এখন পর্যন্ত আমাদের হয়নি। 2 হচ্ছে রুগীও আজকে যাও এই গলা ব্যথা হয়েছিল, 3 দিন পরে আমরা রিপোর্টটা করে আসো, এই 3 দিন উনি আনটার্ন থাকতে চাইবেন না, বা এটা করা প্রথাসম্মতও না। সুতরাং তাকে এই ইউজুয়ালি আমরা বিধিসম্মতভাবে ক্লিনিক্যাল ডায়াগনোসিস করে দিই। কথাটা অনুমান নির্ভর সর্বক্ষেত্রে না, একটা ক্লিনিক্যাল ডায়াগনোসিস ডাক্তার তৈরি করেন। ধরা যাক গলা ব্যথা, এটা ফ্যারিঞ্জাইটিসও হতে পারে, ল্যারিঞ্জাইটিস হতে পারে, টনসিলাইটিস হতে পারে। আবার প্রকারান্তরের চিকিৎসা কিন্তু মোটামুটি কাছে, অর্থাৎ ডাক্তার যদি ভুল করে ফ্যারিঞ্জাইটিস ভাবেন, না হয় যদি ল্যারিঞ্জাইটিস হয়, তেমন কিছু হবে না, এবং প্রোটোকলটা একই বিধায় এইভাবেই চিকিৎসাটা দেওয়া হয়। স্যার, অনেক ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে অ্যান্টিবায়োটিক, যেমন আপনি বলছিলেন যে গতানুগতিকভাবে তাকে অ্যান্টিবায়োটিক দেওয়া হলো, কিন্তু সেই অ্যান্টিবায়োটিকে তিনি ভালো হলেন না, কিন্তু পরবর্তী সময়টাতে কি টেস্টের মাধ্যমে তাকে, বা কিভাবে আপনারা সেটা যাচাই বাছাই করে থাকেন যে অন্য কোনো অ্যান্টিবায়োটিক তার বডিতে কাজ করবে? জি, ধন্যবাদ। আমাদের বলেছি যে কোনো জটিল হলে এক্ষুনি কোনো লাগতে পারে, তখন আমরা একটা অ্যান্টিবায়োটিক ইম্পিরিক্যাল দিই। কিন্তু ধরেন যে দীর্ঘমেয়াদী একটা অসুখ, কিন্তু জটিল অসুখ, সেখানে আমাকে ডায়াগনোসিস স্ট্যাবলিশ করতেই হবে। ধরো যাক একটা যক্ষা কি যক্ষা না, মুখ দিয়ে রক্ত পড়লো, এটা আমাদের সাধারণ ধারণা আছে, অথবা রাত্রেবেলা জ্বর আসলো, এটা দেখেই আমি অ্যান্টিবায়োটিক মানে দিয়ে শুরু করলাম আজকে যক্ষা, এমনটি না। আগে ডাক্তার সমস্ত পরীক্ষা করে নিশ্চিত হন যে এটা যক্ষাই, তারপর যক্ষা বিরোধী যে ওষুধগুলি অ্যান্টিটিউবারকুলার ড্রাগ, এটা উনি শুরু করেন এবং 6 মাস পর্যন্ত তাকে দিতে হয়। তাহলে ক্ষেত্র বিশেষে যে আগে ডায়াগনোসিস, এই যে আমি যেটা বললাম কালচারাল সেন্সিটিভিটি, অথবা আরও সাথে অনেকগুলি টেস্ট আছে, সেটা করে নিশ্চিত হওয়াটাই আগে প্রায়োরিটি। না হলে পারে অপবিজ্ঞান আবার এটা হয়ে যাবে, তাহলে তাড়াহুড়োটা সবসময় বিধিসম্মত না। 2 হলো যে আমি আবারও বলছি যে দৈনন্দিন জীবনের যেগুলি ফ্লু লাইক সিনড্রোম যে সাথে সাথে যেগুলো আছে, সেইগুলির ক্ষেত্রে ট্রিটমেন্টের মডালিটি 1, সুতরাং ডাক্তার এগুলি পেশেন্টের কারণেই তাকে এই এত ঝামেলাগুলি থেকে অ্যাভয়েড করেন। এখন আপনি যেটা বলতে চাচ্ছেন, যদি সেটা কাজ করে না করে এটা কীভাবে বোঝা যাবে? হাসপাতালে ভর্তি একটা রোগী ধরেন, তার নিউমোনিয়া হয়েছে, তাকে ওষুধপত্র দেওয়া হলো, কিন্তু সার্টেন একটা পর্যায়ে 3 দিন পরে যখন ডাক্তার ফলো আপ করেন, তার কাছে তো প্রত্যাশিত ফলাফলটি কেমন এটা তার মাথাতে আছে, তো এটা তার ক্লিনিক্যাল ডায়াগনোসিস। উনি 3 দিন পরে যখন ফলো আপে দেখছেন যে ইপ্সিত ফলাফল হচ্ছে না, তখন ওনার মাথায় কাজ করে যে এই ওষুধটি অনেকগুলি কারণে একটি কারণ হচ্ছে ওষুধটি কাজ করে নাই। তার মানে তখন ধরে নেন যে এইটি হচ্ছে এটা তার রেজিস্ট্যান্স হয়ে গেছে। আচ্ছা, তখন বিধিসম্মত হলো যে আবার তাকে কালচারাল সেন্সিটিভিটি করতে পাঠানো আসা। কিন্তু ওই যে 72 ঘন্টা ব্যাপার আছে, রোগী যদি সেই রকম জটিল হয় যে একবেলাও রাখা যাবে না, তাহলে ডাক্তারকে আবার বদলে তার ক্লিনিক্যাল জাজমেন্ট থেকে দিতে হয়। আর যদি হলো যে না এটা সহনীয় মাত্রায় আছে, আবার ইম্পেরিক্যাল দিতে গেলে তার কোনো ভুল হতে পারে, সেই ক্ষেত্রে আবার তার কালচারাল সেন্সিটিভিটি, ওই যে বলেছি, হয় রক্ত, হয় তার মূত্র, অথবা তার স্টুল, অথবা শরীরে অন্য কোনো দরকার, সেটা পরীক্ষার ফলাফলে কিন্তু ওইটা লিখে দেওয়া থাকে। ধরা যাক একটার নাম অ্যান্টিবায়োটিক এ, সেটা পাশে লেখা থাকে আর, মানে ওই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, আর খাওয়া যাবে না। ধরা যাক একটার নাম বি, ওখানে লেখা থাকে এস, মানে এটা সেন্সিটিভ, এটা তাকে দেওয়া যাবে। এইভাবেই চিকিৎসক সিদ্ধান্তে আসেন যে মাঝপথে যে উনি ফলো আপে বুঝতে পারেন এইটা
অ্যান্টিবায়োটিক কাজ করছে কি কাজ করছে না, যদি কাজ করছে আলহামদুলিল্লাহ, আর যদি কাজ না করে তাহলে অ্যান্টিবায়োটিকটাকে চিকিৎসক বদলে দেন। আচ্ছা স্যার, আপনি তো ডেঙ্গুর কথা বলছিলেন, হামের কথা বলছিলেন, এমন কোনো রোগ রয়েছে কিনা যেখানে আসলে অ্যান্টিবায়োটিকটা একেবারেই ব্যবহার করা নিষেধ? না, আমি আবারও বলতে চাচ্ছি যে যেগুলি ভাইরাস সেটা তো অপ্রয়োজন। তাহলে অপ্রয়োজন হলে তো এটা আমার খাদ্য না, যে আপনি দিলেন একটা ডিম আমি বেশি খেলাম একদিন, আমার একটা ভুল করে একটা ডিম খেতে একজন পুষ্টিবিদ বলেছিল, আমি দুটো খেয়ে ফেলেছি, তেমন বা কী ক্ষতি হবে। কিন্তু অ্যান্টিবায়োটিকের দিন অনেকগুলি ঘটনা, একটা হচ্ছে অর্থ সাশ্রয় তো হচ্ছে, অর্থ তো অপব্যয় হচ্ছে। দুই হচ্ছে যে এটা কোনো কাজেই লাগলো না, তাহলে আমি কেন দিব। দুই হচ্ছে যে ওষুধ মাত্রই তার পার্শ্ব প্রতিক্রিয়া আছে। আমি 1 কাপ কফি খেয়েছি অনুষ্ঠানের আগে, তো কফি আমি আমাকে চাঙ্গা করেছে 1 কাপ, কিন্তু আমি যে 5 কাপ খাই তাহলে রাতেরবেলা আমার ঘুম হবে না। একটা পানি আমি দিনে 6 গ্লাস বা 8 গ্লাস খাই, তাহলে আমার 22 গ্লাস যদি আমি খাই তাহলে তো আমার হেমোডাইলুশন হয়ে যাবে। তার মানে আমি দেখতে পাচ্ছি ঔষধ কখনোই বন্ধু না, যদি আমি মাত্রা ঠিক না করে দিতে পারি। মাত্রাটাই তো চিকিৎসকের অধীত জ্ঞান। ওষুধ দিলে প্যারাসিটামল ওষুধ বিক্রি হয়, দোকানদারও জানে, তার অধীত জ্ঞানটাই হচ্ছে কতটুকু দিবেন কতটুকু দিবেন না, এবং কখন দিবেন কখন দিবেন না। দিলে তার মাত্রা দিনে 5 বার না 7 বার, যেটা বলেছি 3 দিন না 5 বার, এই সামগ্রিক মডালিটি, এই টোটাল ইনফরমেশনটাই ডাক্তার জানেন। এবং এর ভেতরে একটা নোড, যদি আমরা সুন্দর কনসার্ট শুনতে যাই তাহলে প্রত্যেকটা অ্যাকুস্টিক গিটারও ভালো বাজবে, যিনি ভয়েস দিচ্ছেন তার ভয়েসটা ভালো হবে, যিনি বাজাচ্ছেন তারটা ভালো হবে। কোনো একটা নোট যদি ছিঁড়ে যায় তাহলে আর এটা হারমোনি থাকবে না, ওইটা ক্যাওয়াজে পরিণত হবে। চিকিৎসা বিজ্ঞানটা তাই, এটা সামগ্রিক চেইন। রোগীরও কিছু ভূমিকা আছে, তার পরিবারও কিছু ভূমিকা আছে, যিনি ওষুধ বিপণন করছেন তার কিছু ভূমিকা আছে, চিকিৎসকের নিজের ভূমিকা আছে। শুধু এককভাবে চিকিৎসকের পক্ষে এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ঠেকানো কখনোই সম্ভব। অর্থাৎ আমরা বলতে পারি যে প্রত্যেকের জায়গা থেকে সচেতন থাকতে হবে। স্যার, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই যে অ্যান্টিবায়োটিক আমরা যত্রতত্র ব্যবহার করছি, সেই জায়গাটায় কোথায় আসলে আমাদেরকে লাগাম টানা উচিত, সেটা আজকে আপনি আমাদেরকে খুব চমৎকারভাবে বলে বুঝিয়েছেন। আবারও ধন্যবাদ, এই সেই সাথে শুভকামনা। জি, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এখন টিভি নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতন। আজ আমরা এখানেই শেষ করছি, দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।